বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো শিক্ষার্থীরা? অবশ্যই যে যেখানেই থাকি না কেন ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আর এটাই আমাদের প্রত্যাশা, আমরা সবাই যেখানেই থাকি না কেন ভালো থাকবো, সুন্দর থাকবো, সুস্থ থাকবো। আর যেহেতু আমাদেরকে বাইরে যেতেই হবে, আমরা কি দূরত্ব বজায় রেখে আর সম্পূর্ণ প্রোটেকশন নিয়েই বের হব। প্রয়োজন তো থেমে থাকছে না, আমাদেরকে যেতেই হচ্ছে। তাই আমরা সবাই যে যেখানেই থাকি না কেন ভালো থেকে নিরাপদ থেকে সবার সঙ্গে অনলাইনের মাধ্যমে যোগাযোগ রাখবো। তাহলে কি হবে, আমাদের যোগাযোগটা থাকবে। পড়াশোনার জন্য কলেজে যেতে পারছি না বিধায় পড়বো না তা হবে না, আমরা বাসাতেই পড়ার চেষ্টা করব, সেটা অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, আমরা অনলাইনের ভিত্তিতে এখন পড়াশোনা শুরু করব, সবার সঙ্গে শেয়ার করব। কারণ অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না, বন্ধুদেরকে সাহায্য করতে হবে। আর হচ্ছে একটা জিনিস বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সবাইকে মনোযোগ এই মেন্টালিটি থাকতে হবে যে আমরা শেয়ার করব সবার সঙ্গে। যে যেখানে যেটা পাবো সব বন্ধুকে আমরা এটা জানিয়ে দেবো যে হ্যাঁ এটা এখানে হচ্ছে, আমরা তোমরা সবাই মিলে দেখো কিংবা পড়ো। আমি তোমাদের কাছে এটাই প্রত্যাশা করব, তোমরা সবাই সবাইকে শেয়ার করবে। এবং অনলাইন যে পড়াটা হচ্ছে, আমরা যে কষ্ট করে ক্লাস নিচ্ছি, এটা তোমরা সুন্দর করে দেখবে। তোমাদের জন্যই কষ্ট করা, তোমরা একটু পড়লে তোমাদের উপকার হলে আমরা উপকৃত, ভালো লাগবে আমাদের কষ্টটা। ওকে, আমরা সবাই মিলে ক্লাস করি, ক্লাস যেমন করতাম ঠিক এইভাবে সবাই মিলে যদি আমরা একসঙ্গে দেখি, আমাদের সবাই ভালো লাগবে। তখন যে যেটা বুঝতে পারবে না অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবা, কমেন্টস করবা। তাহলে আমি খুশি হব যে আমাকে আমার স্টুডেন্টরা বুঝতে পারছে না, আমি জানার চেষ্টা করব। ওকে, সবাই চলো একসঙ্গে ক্লাস করি, দেখবা ভালো লাগবে। লেটস গো। Welcome to online class. Welcome to my presentations and let's enjoy it. Presented by Mr. Ferdowsi Parveen, lecturer, Department of Geology, Syed Ahmed College, Shukhanpukur, Gaptoli, Bogura. আজকের মেইন টপিকস যেটা তোমাদের জন্য আমি পড়াচ্ছি সেটা হচ্ছে অ্যানিমাল ডাইভার্সিটি 2, প্রাণী বৈচিত্র্য, যেটাকে আমরা 2 বলবো। এটা এই অনার্স ক্লাস সেকেন্ড ইয়ারদের জন্য এটা ক্লাস যেটা আমি নিচ্ছি, সেটা তোমরা অবশ্যই অনার্স সেকেন্ড ইয়ার যারা পড়ো তারা অবশ্যই খেয়াল করবে। আর তোমাদের সাবজেক্ট কোডটা কি? 223101, 223101। আজকে আমরা সেকেন্ড পার্টটা পড়বো, সেকেন্ড ইয়ারদের জন্য মেইনলি ক্লাসটা, তাই না? এখন হচ্ছে আসলে এই ক্লাসটা আমাদের সবার জন্য খুব হেল্পফুল ফর অল। কারণ হচ্ছে আমরা যারা প্রাণীবিজ্ঞানে পড়াশোনা করব, শুধু প্রাণীবিজ্ঞান নয়, আমরা ইন্টারমিডিয়েট থেকে শুরু করে আপ টু স্টাডি আর সার্ভিস যেটাই বলি না কারণ সবারই এটা জানা উচিত। আমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে শুরু করব এবং মাস্টার্স শেষ করব, এবং যতক্ষণ আমরা যারা প্রাণীবিদ্যা যদি চাকরি করতে চাই সেক্ষেত্রে আমাদের দরকার প্রাণীর উপর ডিপেন্ড করলে কটেটা সম্পর্কে অবশ্যই সবাইকে জানতে হবে। তাই কি করতে হবে, এই বিষয়টা আমাদের অবশ্যই কটের সম্পর্কে ধারণাটা অবশ্যই প্রত্যেকে রাখা উচিত, সবাই অন্তত একবার করে পড়বে। আজকে যে ক্লাসটা আমি করছি সেটা কি কোঅর্ডিনেটস, তাই না? কোঅর্ডিনেটর যেটা বলে এটা কিরকম হতে পারে, কোন কোন বিষয়টা হতে পারে, এটা আমাদের জানতে হবে। এখন দেখে নিই প্রাণীটা কেমন হতে পারে। প্রাণীটা কি, এখানে ভার্টিব্রেটস কি হচ্ছে, রেপ্টালিয়া, ম্যামালিয়া, বার্ডস, ফিশাস, আমফিবিয়া, মানুষ যা বলে, হিউম্যান, এভরিথিং, সব কিছু আছে। আমরা এই বিষয়টাকেই পড়ব। আমরা দেখে নিলাম ছবিটা কেমন, প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে দিয়েছি, তোমরা একটু খেয়াল করবে এবং দেখবে যে পরের সঙ্গে মিল আছে কিনা। আজকের বিষয় কডেটস 2, প্রাণী বৈচিত্র্য যেটা, সেটা আমরা 2 কেন বলেছি, কারণ প্রিভিয়াস ক্লাস লেকচার 1-এ আমি কিছু টপিকস তোমাদেরকে দিয়েছিলাম, যেটা হচ্ছে কি ধারণা। একটা ধারণা না থাকলে আমরা সেই জিনিসে কাজ করতে পারি না।
তাই আমি যখন লেকচার 2 এ তোমরা পড়বা অবশ্যই লেকচার 1টা একটু দেখে আসবা, তাহলে কি সুবিধা হবে, ধারাবাহিকতা ঠিক থাকবে। আমরা অবশ্যই লেকচার 1টা লেকচার 2 এর আগে 1টা একবার হালকা করে দেখে আসবো, তারপর লেকচার 2টা ক্লিয়ারফুল দেখার চেষ্টা করব। এখন আমি গত দিনে যে কনসেপ্টটা দিয়েছিলাম সেটা তো কিছু আছে, যে কতগুলো প্রাণী, কতটা পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কেমন আছে সেটা জানি। আর এখন যেটা হচ্ছে এটা কিভাবে বিভাগ হয়েছে না হয়েছে এবং কোনটা মানে মস্তিষ্ক আছে কোনটায় নাই, এটা জেনে আমি তারপরে হচ্ছে পরেরটা জানবো, ঠিক আছে? আসলে বর্তমানে প্রচলিত শ্রেণীবিন্যাস পদ্ধতিতে কয়টা পর্বটিকে দুইটা ভাগে বা বিভাগে ভাগ করা হয়েছে। ডিভিশন যেটা বলা হয়, এদের একটি হচ্ছে অ্যাক্রিনেটা, অন্যটি হচ্ছে ক্রিনেটা। বা অজাতীয় যেটা হচ্ছে থাকে না সেটা মনে করবো আমরা, তাই না? তাই অ্যাক্রিনেটা হচ্ছে যেসব প্রাণীর মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে না, কি থাকে না, সুরক্ষিত থাকে না, সেটা হচ্ছে তাদেরকে আমরা হচ্ছে অ্যাক্রিনেটা বলবো। ওকে। আর যেটা হচ্ছে সুরক্ষিত থাকে বা করটির মধ্যে স্পষ্ট মানে অন্যদিকে করটিকা সমৃদ্ধ প্রাণীদের ক্রিনেটা বলে, মানে করটিকের মধ্যে থাকে, সেটা হচ্ছে ক্রিনেটা। প্রতিটা ডিভিশনকে পুনরায় উপপর্ব বা সাব ফাইলানে ভাগ করা হয়। উপপর্বে ভাগ করা হয়েছে দুইটা ভাগে। একটা হচ্ছে প্রোটোকর্ডেটস প্রাণীরা হচ্ছে অ্যাক্রিনেটা বিভাগের অন্তর্ভুক্ত, আর অন্যদিকে মেরুদণ্ড যারা, তারা মেরুদণ্ড সমৃদ্ধ প্রতিটি প্রাণী হচ্ছে ক্রিনেটা বিভাগের অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানলাম দুইটা বিভাগ, ক্রিনেটা, অ্যাক্রিনেটা। ওকে। এখন আমরা জানবো মেইনলি যেটা জানা আমাদের দরকার, ডেফিনেশন, বা এই চ্যাপ্টার থেকে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা, ফান্ডামেন্টাল ক্যারেক্টার্স যেটা, সেটা জানবো, মৌলিক বৈশিষ্ট্য, স্পেশাল যে ক্যারেক্টার্স বিশেষ বৈশিষ্ট্য, অ্যাডভান্স মানে উন্নত, ঠিক আছে, সেই বৈশিষ্ট্যগুলা, আর উৎপত্তি অরিজিন অফ কর্ডেটস, উৎপত্তিটাও জানবো। আমরা 5টা বিষয় জানার চেষ্টা করব এই চ্যাপ্টার থেকে। ওকে, আসা যাক ডেফিনেশনে। আসলে কি হতে পারে কর্ডেটটা, কি আমাদের ধারণা কি? এক একজনের ধারণা এক এক রকম। আমরা এমনি সাধারণত যেটা জানি কর্ডেট যেটা, তাদের মেরুদণ্ড আছে তাদের কর্ডেট, তাই না? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা মেন বৈশিষ্ট্য। তারপরে আমরা যখন পরীক্ষা খাতায় লিখবো তখন একটু আমাদেরকে ভালো করে সুন্দর করে লিখতে হবে, যেন টিচাররা অন্তত জানে যে বাচ্চাটা বা ছেলেটা মেয়েটা কিছুটা জানে। এই জন্য আমরা কি করবো, কর্ডেট হচ্ছে যেসব প্রাণীদের জীবনে কোনো পর্যায়ে বা সারা জীবন নটোকট বিদ্যমান থাকে, অথবা যাদের দেহ ভ্রূণীয় নটোকট পরিণত প্রাণীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয়, এবং যাদের দেহে ভ্রূণীয় বা পরিণত অবস্থায় গলবিলীয় ফুলকারন্ধ্র ও পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু উপস্থিত থাকে। কি করতে হবে, উপস্থিত থাকবে এগুলা, তাহলে তাদেরকে আমরা কি বলবো, কর্ডেটস বলবো। ওকে। এই প্রাণীগুলো কি, অধিকাংশ প্রাণীদের ক্ষেত্রে এটা হচ্ছে সুগঠিত। সুগঠিত কি থাকবে, মস্তিষ্ক থাকবে এবং অন্ত ও বহিঃকঙ্কাল বিদ্যমান থাকে। আমরা উপরে দেখেছি গলবিলীয় ফুলকারন্ধ্র, পৃষ্ঠ স্নায়ুরজ্জু, এটা কিন্তু অন্ত এবং বহি অন্তঃকঙ্কাল মধ্যে। ওকে, আমরা বুঝতে পারলাম তাহলে ডেফিনিশনটা কেমন হবে, সুন্দর করে গুছিয়ে লিখতে হবে আমাদেরকে। এখন আসা যাক মৌলিক বা ফান্ডামেন্টাল ক্যারেক্টার্স। এটা হচ্ছে কিছু বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা এটা জানি বা লিখতে হয়। 3টি মৌলিক ও সুস্পষ্ট বৈশিষ্ট্য দ্বারা কর্ডেট প্রাণীদেরকে অন্যান্য সকল পর্বের প্রাণী থেকে পৃথক করা সহজ। এই 3টা বৈশিষ্ট্য দ্বারা কি করবো, আমরা অন্যান্য প্রাণীদের থেকে কর্ডেটদেরকে পৃথক করব। সুগঠিত মস্তিষ্ক এবং অন্ত ও বহিঃকঙ্কাল বিদ্যমান। মৌলিক ও সুস্পষ্ট বৈশিষ্ট্য 3টি কি কি হতে পারে আমরা জেনে নিই। এক হচ্ছে নটোকট, 2 পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু বা হলোডোরসাল নার্ভ কর্ড, 3 হচ্ছে গলবিলীয় ফুলকারন্ধ্র স্নায়ুরজ্জু যেটা। এখন আসলে আমরা কি নটোকর্ডে, নটোকটটা কি এটা আমাদের জানা উচিত। নটোকট হচ্ছে মেরুদণ্ড যেটা বলি আমরা, তাই না? আসলে অবশ্যই এটা মেন বৈশিষ্ট্যের মধ্যে এটাই। এর জন্য কি করব, সকল প্রকার কর্ডেট প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ সকল কর্ডেট প্রাণীর ভ্রূণ অবস্থায় বা আর্চেন্টেরন এর
পৃষ্ঠদেশ ভাঁজ হয়ে দণ্ডের ন্যায় নলাকার যে অংশ তৈরি করে, মানে যে নলাকার অংশ তৈরি করবে বা তৈরি হয়, সেটাই হচ্ছে নটোকর। এটা কি? এটা হচ্ছে একটা কোষের সমন্বয়ে গঠিত। কোষটা অবশ্যই বড় গহ্বরযুক্ত নটোকর ডাল কোষের সমন্বয় নটোকর গঠিত। এরা আসলে এখানে যেটা হয়, এই নটোকরটা কি দেওয়া হতো, এটা হচ্ছে যোজক কলা দ্বারা নির্মিত থাকে। আর পৃষ্ঠীয় নলাকার স্নায়ুর নিচে এবং পৌষ্টিক নালীর উপরে, আমি যেটা বলছি পৃষ্ঠীয় এবং পৌষ্টিক নালীর উপরে এটার অবস্থান। এটা হচ্ছে পৃষ্ঠীয়, এটা হচ্ছে পৌষ্টিক, এটার মাঝখানে হচ্ছে এর অবস্থান। যেমন অ্যাসিডিয়ার কথা উল্লেখ করা যায়। অ্যাসিডিয়াটা কোন প্রাণী? অ্যাসিডিয়া হচ্ছে প্রোটোকটিড প্রাণীদের মধ্যে ইউরোকটেটা, যেটা এটার উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া। এটা কোথায়? এটা লার্ভা দশায় নটোকট কি করে, কেবল লেজে সীমাবদ্ধ থাকে। আর পরবর্তী এটা পতিত রূপান্তরের মাধ্যমে নটোকটটা বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে? অ্যাসিডিয়া কি তাহলে কি হলো? অ্যাসিডিয়াটা হলো ইউরোকটেটার লার্ভা দশা থেকে অ্যাসিডিয়াতে পতিত রূপান্তরের মাধ্যমে যেটা বিলুপ্ত হয়ে যায়। আর সেফালোকটেটা যেটা, সেক্ষেত্রে হচ্ছে ব্যাঙ্কিস্ট্রোমা। সেফালোকটেটার ক্ষেত্রে হচ্ছে ব্যাঙ্কিস্ট্রোম, দেহের সম্মুখ প্রান্ত থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত, এই সম্মুখ থেকে এই পশ্চাৎ প্রান্ত পর্যন্ত নটোকট সাধারণত সারাজীবন টিকে থাকে। ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত নটোকটটা টিকে থাকে। আর মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নটোকটের জীবনের প্রথম থেকে বা প্রাথমিক পর্যায়ে দেখা গেল, পরবর্তী সেটা কি হচ্ছে, আমরা যে ভাঁজ থাকে না পিঠে একটা কাছে, ওরকম ভাঁজে খন্ডে খন্ডে নটোকটের প্রতিস্থাপন ঘটে যায়। এটি হচ্ছে নটোকট। আর এবার আসা যাক হলোডোরসাল নার্ভ কর্ড, যেটা হচ্ছে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ। এটা কি? এটা হচ্ছে কডেট পর্বভুক্ত প্রাণীদের অন্যতম বৈশিষ্ট্য হিসাবে পৃষ্ঠদেশের অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর বিস্তৃত ফাঁপা নলাকার স্নায়ু দীর্ঘ স্নায়ুরজ্জ উল্লেখ করা হয়। কি বলেছে? ফাঁপা স্নায়ুরজ্জ। আমি যেহেতু সংজ্ঞাটা দিচ্ছি, চিত্রটা অবশ্যই নিচে উল্লেখ দিয়েছি যে তোমাদের বোঝার সুবিধার্থে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অংশ হিসাবে এটি ভ্রূণীয় একটোডার্ম থেকে উৎপত্তি লাভ করে আর নটোকটের উপরে অবস্থান করে। এটা দেখো, এই যে হলুদ দাগটা দেখতে পাচ্ছি, এই হলুদ দাগটা হচ্ছে ডরসাল হলো নার্ভ কর্ড। এটা হচ্ছে ডরসাল হলো নার্ভ কর্ড। এটা উৎপত্তির সময় কেমন দেখা যাচ্ছে? একটু ডিম্বাকৃতি মনে হচ্ছে, তাই না? ডিমের মতো মনে হচ্ছে, এটা ডিমের পাতের মতো প্রকাশ পাচ্ছে। মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এটা এই সম্মুখ প্রান্তটি কি হবে? স্নায়ুরজ্জটি মস্তিষ্কে, এই যে এই সম্মুখটা মস্তিষ্কে যাবে, যখন এটা মেরুদণ্ড প্রাণীর পরিণত দশায় যাবে, তখন এটা হচ্ছে কি মস্তিষ্কে যাবে। আর হচ্ছে কি থাকবে? মস্তিষ্ক কোথায় থাকে? মাথার যে আমাদের শক্ত হাড়, তার মধ্যে সুরক্ষিত, মানে করটিকা যেটা বলি, সেটা সুরক্ষিত থাকে। এর মধ্যে একটা গহ্বর থাকে, যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় এই হলোডোরসাল নার্ভ কর্ডের মধ্যে। এটা হচ্ছে নিউরোসিল নামক একটি গহ্বর থাকবে। ঠিক আছে? এটা তোমরা অবশ্যই একটু বইয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিবা। আমি এর জন্যই তোমাদেরকে বলছি, তোমরা বইটা অবশ্যই ফলো করবা এটার সঙ্গে সঙ্গে। তাহলে কি বই প্লাস অনলাইন ক্লাস একসঙ্গে করলে তোমাদের দুটাই মনোযোগটা, কনসেপ্টটা খুব ভালো হবে। এখানে নিউরোসেল নামক একটি গহ্বর থাকবে, এই বৈশিষ্ট্য অবশ্যই উল্লেখ করবা তোমরা। এবার আসা যাক হচ্ছে গলবিলীয় ফুলকরণ, যেটা ফ্যারেঞ্জাল গিলস্টেলস। কডেট প্রাণীদের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হিসাবে এটা একটি অবশ্যই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রাণীদের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হিসাবে গলবিলীয় ফুলকারন্ধ্র সব কডেটস এর ভ্রূণ অবস্থায় উপস্থিত থাকে। কি করে? ভ্রূণ অবস্থায়। কোথায়? ভ্রূণ অবস্থায় এটা উপস্থিত থাকবে। ঠিক আছে? ফুলকারন্ধ্রগুলো কি করবে? গলবিলীয় প্রাচীরে জোড়াবদ্ধভাবে অবস্থান করে এবং এদের মাধ্যমে মানে বাহিরের পরিবেশের সাথে এটাকে সংযোগ রক্ষা করে। এখন দেখা যাক এই জিনিসটা কি। এই দেখো, আমি তোমাদের চিত্রে দেখাই দিচ্ছি সুবিধার জন্য। তোমার মধ্যে যদি কনসেপ্টটা এরকম মনে না থাকে, তাহলে এটাও লিখতে পারো যে গলবিলীয় প্রাচীরে কি হবে? জোড়াবদ্ধ ফুলকারন্ধ্র, যে ফ্রাঞ্জাল গিলস। ফ্রাঞ্জাল গিলসটা দেখছো ছিদ্রগুলা? হ্যাঁ, এটা বাস্তবে তোমাদেরকে উদাহরণটা বলি। সেটা হচ্ছে ডলফিন মাছ দেখবা, আবার হচ্ছে হাঙ্গর, এই ধরনের মাছের যখন দেখবা, তখন দেখবা যখন মাছটা সূর্য করে ধরবে, পাশ থেকে দেখবা অনেকগুলো খাঁজ আছে, যে খাঁজটাই হচ্ছে ফ্যারেঞ্জিয়াল বা ফুলকারন্ধ্র, গলবে ফুলকারন্ধ্র বলি।
এটা হচ্ছে কি করে, বাহির থেকে পানি শোষণ করে পানিটা ছেড়ে দেয়, ভিতর থেকে পানিগুলো বের হয়ে যায়। এটা হচ্ছে এদের বাহিরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করে। জলজ প্রাণীরা কর্ডেট পর্বে ফুলকরণের স্থায়ী অঙ্গ হিসেবে বিকশিত করে, বুঝছো? আর হচ্ছে জলজ প্রাণীর শ্বসন সম্প্রদানের অংশগ্রহণ করে। বললামই তো, যেটা পানির সাথে শ্বাস প্রশ্বাস নেয়, এটা কি পানির মধ্যে। গলবে ফুলকরণ ফুসফুসে রূপান্তরিত হয়ে স্থলের শ্বসন সম্পন্ন হয়, আর স্থল হচ্ছে কি হচ্ছে ফুসফুসে পরিণত হয়। ওকে, বিভিন্ন প্রাণীতে বিভিন্ন নামে এটা পরিচিত, যেমন ফুলকারন্দ, ব্রাঙ্কিয়াল রন্ধ্র, ভিসিরাল রন্ধ্র ইত্যাদি। অনেক রন্ধ্র হিসেবে এটা বহিঃপ্রকাশ হতে পারে। শেষ হয়ে গেল আমাদের কি হচ্ছে মৌলিকগুলা। এখন একটা কাজ করি, আমরা যে সাধারণ যে বৈশিষ্ট্য বা স্পেশাল বৈশিষ্ট্য যেটা ক্যারেক্টার্স, সেটা আমরা কিছু একটা নজরে দেখে নিব বা একটু জেনে নিব। এক হচ্ছে লেজ বা টেল, দুই হচ্ছে কন্ডাইন সেগমেন্টেশন, তিন হচ্ছে সিলম, চার হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট, পাঁচ হচ্ছে কঙ্কাল বা স্প্লেন্টন, ছয় অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র এন্ডোক্রাইন সিস্টেমস, অক্ষীয় সংগঠন সাত বা লাস্ট এক্সিট অর্গানাইজেশন। ওকে, আমরা এই সাতটা জিনিস মনে রাখবো। একটা জিনিস আমরা একটু মনে রাখি, আমরা রংধনুর কালারটা কিন্তু সাতটা, তাই স্পেশাল বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা রংধনুকে ফলো করব, ঠিক আছে? লেজ, কন্ডায়ন, সিলম, হৃৎপিণ্ড, কঙ্কাল, অন্তঃক্ষরা, অক্ষীয়। ঠিক আছে? পারবো না? আমরা পারবো মনে হয় সাতটা জিনিস। একটু টেকনিক্যালি মনে রাখলে আমরা এটা পারবো। কালার সঙ্গে কম্বিনেশন করিবা, আমার মনে হয় ভালো হবে। এবার সাথে ডিটেলস অ্যাবাউট স্পেশাল ক্যারেক্টার্স যেটা আমরা বলবো। লেজ বা টেল, টেল হচ্ছে আমরা বলি যেটা মাছের লেজ, মানে বানরের লেজ, গিরগিটি, টিকটিকির লেজ ইত্যাদি। আসলে এটা সত্য কথা, লেজ যেটা হচ্ছে আমরা সবাই চিনি, কিন্তু যখন আমরা একটু পড়বো তখন একটু ভালো করে পড়বো, তাই না? এর জন্য আমরা কি ভাবো, এটাকে সুন্দর করে দেখে নিয়েছি। লেজটা কি? লেজ হচ্ছে পায়ু বা অবসরণীয় পরবর্তী দেহের প্রলম্বিত অংশ, মানে বেশি যে অংশটিকে পায়ু পড়ে সেই অংশটি হচ্ছে লেজ বা পুচ্ছ বলা। মাছের ক্ষেত্রে আমরা এটাকে পুচ্ছ বলবো, ঠিক আছে? এর জন্য লেজ বা পুচ্ছ বলা হয়। কর্ডেট প্রাণীদের জীবনে কোনো না কোনো সময় লেজ উপস্থিত থাকে। লেজের মধ্যে থাকে হচ্ছে নটোকর্ড বা রক্তজাল উপস্থিত থাকে। এখানে গঠনগত বা লেজের কার্যগত বা গঠনগত দিক থেকে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম দৃশ্যমান হয় আমাদের, ঠিক আছে? আমি বিভিন্ন ভাবেই দেখে থাকি এটাকে। খন্ডায়নে যাই আমরা এবার। সেগমেন্টেশন বা খন্ডায়ন। অমেরুদণ্ডী প্রাণীদের দেহেটা কি বাহির থেকে দেখা যায়, আর কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে এটা অভ্যন্তর দেখা যায়, মানে ভিতরে দেখা যায়। তাই এটা কি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের দেহে বাহ্যিক খন্ডায়ন দৃশ্যমান হলেও কর্ডেটা পর্বের প্রাণীদের আভ্যন্তরীণ খন্ডায়ন থাকে। কর্ডেটা পর্বে কি হয়, আভ্যন্তরীণ থাকে, যা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ একটি বৈশিষ্ট্য। এখানে উল্লেখ্য যে যেটা যে না করলেই না, কর্ডেট প্রাণীদের অখণ্ডায়িত দেহ কাণ্ডপেশীর কি কাণ্ডপেশীর খণ্ডায়িত বিন্যাসক, মানে কাণ্ডে খণ্ডায়িত দেখা যায়। এটা আমরা বুঝতে পারলাম। অপরাণীদের হচ্ছে বাহ্যিকভাবে, আর মেরুদণ্ডী প্রাণীদের হচ্ছে ভিতরেরটা, মানে আভ্যন্তরীণ খণ্ডায়ন ঘটে থাকে। ওকে, সিলম এটা খুব ইম্পর্টেন্ট একটা অন্য মানে কর্ডেট প্রাণীদের জন্য। কর্ডেট প্রাণীতে উন্নত ধরনের অ্যান্টেরোসিলিক, মানে অ্যান্টেরোসিলিক সিলম যেটা বলে, এটা অবশ্যই বিদ্যমান থাকবে এবং অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে এটা একটি। এটা ভ্রূণজন গঠন করে তখন এর কাজে লাগে। হার্ট বা হৃৎপিণ্ড, এটা কেমন? হৃৎপিণ্ড কি খোলা, না একটাই, না ভাগে? এটা অবশ্যই প্রকোষ্ঠ, তাই না? আমরা জানি এটা কোথায় থাকে। হৃৎপিণ্ড মানুষের অঙ্কীয় তলে, মানে ভিতরের দিকে থাকে। কর্ডেট প্রাণীতে দেহের অঙ্কীয় তলে হৃৎপিণ্ড অবস্থান করে। কঙ্কাল বা স্প্লিন্টন যেটা, সেটা আমরা সবাই জানি অস্থি বা তরুণাস্থি নির্মিত। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাই কর্ডেটা পর্বের প্রাণীদের দেহে অস্থি ও তরুণাস্থি নির্মিত কঙ্কালের উপস্থিতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রূপে অবশ্যই বিবেচিত এবং খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যের মধ্যে একটি।
ডিটেলস অ্যাবাউট আবার সেই এখানেও দুটো থেকে গেছে। অন্তঃক্ষরা গ্রন্থি যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, যেটা অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন নিঃসরণকারী অন্তঃক্ষরা গ্রন্থির সময় কর্ডেট পর্বের প্রাণীতে উচ্চ মাত্রায় বিকশিত হয়, মানে সবচেয়ে বেশি বিকশিত হয় হরমোনটা। এটা কি? এটা হচ্ছে আমাদের এই হরমোনের যদি ব্যাঘাত সৃষ্টি অনেক কিছু হতে পারে আমাদের লাইফে, এটা আমরা পরে জেনে নেব। এটা ধারণা থাকলো তোমাদের হরমোনের ব্যাঘাত ঘটলে আমাদের অনেকভাবে বিকলাঙ্গগ্রস্ত হতে পারে। অক্ষীয় সংগঠন বা এক্সাইটেড অর্গানাইজেশন প্রায় সকল প্রাণীর দেহে অগ্র পশ্চাৎ বিস্তৃত। মূলত কর্ডেটদের দেহের অগ্রপ্রান্তটি কি হয় মস্তিষ্কে, আর হচ্ছে পশ্চাৎটা হচ্ছে লেজে পরিণত হয়। আমরা জানলাম কিভাবে দুই দিকে সামনে এবং পিছনে, যেটা বলে সামনের দিকে মাথা, পিছনের দিকে লেজ বা আমাদের পা। ওকে, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাডভান্স। আমরা অনেকেই বেশি অ্যাডভান্স, বর্তমান যুগটা অ্যাডভান্সের যুগ, তাই আমাদের অ্যাডভান্স কর্ডেটস অফ ক্যারেক্টার জানা উচিত। আমরা সেটাই চেষ্টা করব বা চেষ্টা করছি। অ্যাডভান্স ক্যারেক্টার্স অফ কর্ডেট, কর্ডেটের উন্নত বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে আমরা জেনে নিই। জীবন্ত অন্তঃকঙ্কা বা লিভিং স্কেলেটনস, সক্রিয় শ্বসন বা এফিসিয়েন্ট রেসপিরেশন, আর সক্রিয় সংবহন যেটা হচ্ছে এফিসিয়েন্ট সার্কুলেশন, আর 4 নম্বর হচ্ছে স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় ভবন বা সেন্ট্রালাইজেশন অফ নার্ভ সিস্টেমস। ঠিক আছে, আমি আবার বলি, লিভিং বা জীবন্ত অন্তঃকঙ্কাল, সক্রিয় শ্বসন বা এফিসিয়েন্ট রেসপিরেশন, আর সক্রিয় হচ্ছে এফিসিয়েন্ট সার্কুলেশন, আর স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় ভবন হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ নার্ভ সিস্টেম। এখন এটা জেনে যে জীবন্ত অন্তঃকঙ্কালটা কি আমাদেরকে জানতে হবে, ইচ্ছা হচ্ছে তো নাকি? হ্যাঁ, আমরা দেখে নিই। যেসব অন্তঃকঙ্কাল দেহের বাকি অংশের সাথে আকারে বড় হয় সেটা হচ্ছে জীবন্ত, তাই না? কি হয়? বাড়তে থাকে, এটা হচ্ছে জীবন্ত। পরের জীবন্ত কি হতে পারে? জীবন্ত কি কি বাড়ে? আমরা চলাফেরা করি, নড়াচড়া করি, আর কি আমাদের অনির্দিষ্ট নিয়মে একটা বৃদ্ধি হতে থাকে, আমরা সেটা বাড়তে থাকি, আমাদের জীবন্ত মানে বাড়াটাই হচ্ছে জীবন্ত। সক্রিয় শ্বসন কোনটা? উন্নত শ্বসন অঙ্গ, যেমন ফুলকা ও ফুসফুস। ফুলকা হচ্ছে অক্সিজেন আর ফুসফুস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাই না? না, এটা হচ্ছে উন্নত শ্বসন অঙ্গ, যেটা যেমন ফুলকা ফুসফুস অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের মধ্যে দিয়ে যে শ্বসন সম্পন্ন হয়, মানে শ্বসনের যে আদান প্রদান সেটা সম্পূর্ণ হবে, সেটা হচ্ছে সক্রিয় শ্বসন নামে আখ্যায়িত করা যায়, মানে আমরা বলে থাকি এটাকে। মূলত কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে কি জলজ কর্ডেটদের ফুলকা, আর স্থলদের কর্ডেটদের জন্য ফুসফুস সক্রিয় শ্বসন হিসেবে কাজ করে। এটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। সক্রিয় সংবহন বা এফিসিয়েন্ট সার্কুলেশন কর্ডেটদের সংবহনতন্ত্র উন্মুক্ত, মানে কি ওপেন, বদ্ধ না, খোলা, যেটা এটা কি এটা পূর্ণতা বিকাশ লাভ করে। যেসব শ্বসন অঙ্গে রক্ত মুক্তভাবে প্রবাহিত হয় ও দ্রুততার সাথে কি করে গ্যাসের বিনিময় ঘটে তাদেরকে সক্রিয় সংবহন হিসাবে অভিহিত করা হয়। এইটা হচ্ছে কর্ডেটের ক্ষেত্রে সাধারণত সক্রিয় উন্নত বৈশিষ্ট্য, যেটা আমার মনে হয় উন্নত বৈশিষ্ট্য, মোস্ট উন্নত বৈশিষ্ট্যের মধ্যে, যেটা অ্যাডভান্স, অবশ্যই উন্নত বৈশিষ্ট্যের মধ্যে একটি। স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় ভবন সেন্ট্রালাইজেশন অফ নার্ভ সিস্টেম, সুসংহত মস্তিষ্ক, মানে কোনো মানে কোনো অপরিপক্ক কিছু নয়, সবটাই স্পষ্ট, মানে সঙ্গে স্টেপ বাই স্টেপ এটা সংগঠন মানে গঠিত হয়েছে, তৈরি হয়েছে, সেটা হচ্ছে সুসংগঠিত মস্তিষ্ক। সূক্ষ্মকাণ্ড সৃষ্টির মাধ্যমে যে স্নায়ুতন্ত্রের আবির্ভাব ঘটে তাকে স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় ভবন বলা। ওকে, এটা কিন্তু কর্ডেট প্রাণীতেই সৃষ্টি হয়। কোথায়? স্নায়ুতন্ত্রে, স্নায়ুতন্ত্রের ভিতরে এটা সৃষ্টি হয়। এটা অবশ্যই কি হবে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে অভিযোজন করতে, মানে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য এটা সাহায্য করে, খুব ইম্পর্টেন্ট। আমরা কি করব? অবশ্যই ভালো করে পড়বো, মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব, কারণ পড়াশোনার বিকল্প নাই। পড়াশোনা দিয়ে যেমন ভালো করব, যেমন বীজ বপন করবে তেমন ফল ভোগ করবে। থ্যাংক ইউ ফর লিসনিং এন্ড ওয়াচিং মাই প্রেজেন্টেশনস। ভালো থাকো, সুস্থ থাকবে তোমরা, অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।